নমস্কার। আজকে আমার এই আলোচনায় যেটা বক্তব্য সেটা হলো, স্বধর্মে নিধন হওয়া ভালো, কিন্তু পরধর্ম সত্যি সত্যি ভয়াবহ। না, এখানে ধর্ম বলতে যার ইংরেজি রিলিজিয়ান বা পুজো অর্চনার কথা আমি বলছি না। পূজা অর্চনা তো আছেই, সে তো মানুষের সহজাত, হিন্দুর সহজাত প্রবৃত্তির মধ্যে পড়ে। পূজা অর্চনার কথা বলছি না আমি, এখানে বলছি কর্ম যখন ধর্ম। প্রকৃতপক্ষে কর্মই তো ধর্ম হওয়া উচিত। কারণ আমরা জানি যে ধৃ ধাতু থেকে ধর্ম এসছে কথাটা, যা ধারণ করে রাখে। যেমন একজন শিল্পীকে তার শিল্পকলা ধারণ করে রাখে। সাফল্য অসাফল্যের প্রশ্ন দূরে রেখেও বলা যায়, একজন শিল্পী বেঁচে থাকেন তার শিল্পকলাকে মাধ্যম করে, শিল্পকলাকে আঁকড়ে ধরে। শিল্পকলাই তার ধর্ম। জলে ধর্ম নিচের দিকে প্রবাহিত হয়, শিল্পীর ধর্ম শিল্পকর্ম করা। আর কর্ম এসছে কৃ ধাতু থেকে, করণ বা করা। আমরা যে কিছু কাজ করি, যেখানে আমি নিযুক্ত হই সেখানকার কাজ করি। এই কর্ম যেটা করি আমরা, কর্ম নিয়েই আমরা সারা জীবন থাকি। কর্মই মুক্তি লাভের পথ, কর্মই অনুসন্ধান। সুতরাং কর্মকে বাদ দিয়ে বাঁচাই যায় না জীবন। কিন্তু এই কর্ম যখন আমার স্বধর্ম, যার কারুর স্বধর্ম শিল্প, কারুর স্বধর্ম চিকিৎসা, কারুর স্বধর্ম ব্যবহারজীবী, আইনজীবী, সবই আছেন। তো অভিনয়, অভিনেতা, অভিনেত্রী, নৃত্যশিল্পী, খেলা, খেলোয়াড়, এরা সকলেই তাদের ওইগুলোই তাদের ধর্ম, কারণ ওইগুলো তাদের কর্ম। কিন্তু যখন দেখি আমরা যে নৃত্য, সিনেমা বা টিভি সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীরা রাজনীতিতে আসেন, এটা একটা প্রবণতা হয়ে গেছে, ব্যাপক পরিমাণে রাজনীতিতে আসেন। জানি রাজনৈতিক দলগুলোই এই আকর্ষণ তৈরি করে, তারাই ডেকে আনে। কেন ডেকে আনে? না এই কারণে ডেকে আনে যে মুখগুলো পরিচিত হয়ে গেছে, এবং তিনি যে ধরনেরই শিল্পকর্ম বা খেলা, যেগুলো জনচিত্ত বিনোদনকারী জায়গা, কবিতা লেখা, জনচিত্ত বিনোদনকারী শিল্প, সেইখানে তিনি কিছু না কিছু মানুষের তো চিত্ত বিনোদন করেছেনই। ফলে তার একটা মৌখিক পরিচিতি হয়ে যায়, সেখানে তার পক্ষে ভোটে জেতাটা অনেক সহজ হয়ে যায়। আর এরাও একটা মানে একটা প্রলোভনে পড়েন যে একটা এমএলএ বা এমপি হতে পারলে সারা জীবন দাঁড়িয়ে যাবে আমার, একবার মন্ত্রিসভা পড়ে গেলে পরের বার না হতে পারলে সারা জীবন রিটায়ারমেন্ট বেনিফিট, পেনশন আছে, প্রচুর টাকা মাইনে। কিন্তু মুশকিল হচ্ছে, এরা এই জায়গায় চলে আসার পর এরা একটা জায়গা থেকে বোধহয় বিচ্যুত হন, বোধহয় বিচ্যুত হন যে তার যে কর্মটা সেটাকে তিনি অবহেলা করেন। অনেক বছর আগে, সালটা মনে নেই আমার, সেই ইন্দিরা গান্ধী যখন নানা রকম জনতা, অবিভক্ত পার্টি, সে নানা রকম যখন পলিটিক্যাল গণ্ডগোল, তখন একজন বিখ্যাত চলচ্চিত্র শিল্পী মুম্বাইয়ে, তখন মুম্বাই ছিল, মুম্বাই না, মুম্বাইয়ের চলচ্চিত্র শিল্পী, যিনি রাস্তা দিয়ে হেঁটে গেলে লোকের হৃদস্পন্দন বন্ধ হয়ে যেত সামনে দেখতে পেলে, তিনি ঘুষি মেরে প্রচুর সমস্যার সমাধান করেছেন। তিনি ভোটে দাঁড়ালেন এবং হেমবতী নন্দন বহুগুণার মতো ভেটেরেন পলিটিশিয়ানকে পরাজিত করে জয়ী হলেন। এই সময় জনৈক বাম রাজনীতির জনৈক অধ্যাপক ছিলেন সম্ভবত, তিনি আমাকে বলেছিলেন যে আমাদের কিন্তু রাজনীতির সর্বনাশ হয়ে গেল। যদি আমরা ভিন্ন মতাবলম্বী ছিলাম, তবু উনি বলেছিলেন রাজনীতির সর্বনাশ হয়ে গেল। কেন জানো? কেননা এইরকম একজন ভেটারেন পলিটিশিয়ান, যখন একজন অভিনেতা, তার নাম কাল অবধি কেউ তার রাজনৈতিক কোনো শিক্ষা নেই, এটা দায়িত্ব নিয়ে বলছেন, আমিও বলছি দায়িত্ব নিয়ে। এই রাজনৈতিক কোনো শিক্ষা না থাকা মানুষটি যখন তাকে শুধুমাত্র তাকে সবাই চেনে,
এই কারণে সে জয় করে বেরিয়ে চলে গেল, আর তিনি পরাজিত হলেন। এদের দিয়ে যখন মন্ত্রিসভা গঠন হয় তখন আশানুরূপ ফল হয় না। আমরা এটা বেশ গত অনেক বছর ধরে, 50 বছর ধরে তো দেখছি। তার আগেরগুলো তো অন্যরকম ধরনের, মানে যারা করতেন তারা পলিটিক্স, রাজনীতির মধ্যেই ছিলেন। রাজনীতির বাইরে থেকে হঠাৎ একজন করে প্রাক্তন জাতীয় কোনো দলের অধিনায়ক বা একজন সিনেমা আর্টিস্ট বা কিছুই না, একজন বিজ্ঞাপনে বারবার মুখ দেখানো মানুষ, একজন কবি হিসেবে হয়তো যে যার অবর্তমানে যাকে চেনাই যাবে না, এই নামই থাকবে না মানুষের মনে, এরকম মানুষদের ডেকে ডেকে এনে পলিটিক্সে ঢোকানো হয়, রাজনীতিতে। আর এরাও স্বধর্মে নিধন শ্রেয় পরধর্ম ভয়াবহ কথাটা ভুলেছেন। কেননা স্বধর্মে থেকে যদি তিনি চলেও মানে স্ট্রাগল করে কোনো রকমের টিকে থাকতেন তাহলেও সেটা শ্রেয় ছিল, কিন্তু পরধর্ম ভয়াবহ। তিনি রাজনীতি তার রক্তে নেই, পরিবারের কেউ রাজনীতি করে না, তার কোনো রাজনৈতিক শিক্ষাও নেই, অথচ তিনি রাজনীতি করতে চলে এলেন। এবং রাজনীতি করতে চলে এসে তিনি হয়তো অসাধারণ গলা নিয়ে জন্মেছিলেন, গান গাইতেন, গান গেয়ে তিনি সারা জীবন মানুষের মনের মধ্যে থাকতে পারতেন। কিন্তু সেখান থেকে সেটা না করে রাজনীতি করতে গিয়ে যখন দেখেন হালে পানি পাচ্ছে না, অসংলগ্ন কথাবার্তা বলতে আরম্ভ করেন। ক্ষমতা ধরে রাখার একটা প্রচণ্ড প্রলোভন তাকে পেছন থেকে ধাক্কা মেরে সামনের দিকে এগোতে চান তিনি। কিন্তু তার ফলে তার যে অবদানটা থাকে ভালো কাজে, মানে শিল্পকলায় যে অবদান ছিল, সাংবাদিকতায় যে অবদান ছিল, গ্রন্থ রচনায় যে অবদান ছিল, খেলার সবুজ ঘাসে ঘাসে তিনি যে ইতিহাস লিখে এসেছিলেন, সেটা মানুষ কিন্তু আর ভুলতে আরম্ভ করে। বা সেইখানে একটা মানুষের মনের মধ্যে আরও একটা অন্য ধরনের মানসিকতা তৈরি হয় যে এই লোকটা এত লোভী, এ তো জীবনে পায়নি এমন, সব পেয়েছে, সারা ভারতবর্ষের বহু পুরস্কার পেয়েছে। আমি জানি কোনো কোনো রাজনৈতিক দলের সদস্য হলে নানা রকম পুরস্কার সঙ্গে সঙ্গে পাইয়ে দেওয়া যায়, সে পুরস্কার মূল্য কতটা আছে আমি জানি না, কিন্তু এরা পান, খেতাবগুলো যুক্ত হয় এদের নামের সঙ্গে, সেই মোহই কি এদের টেনে আনে। তাহলে যে অভিনয় বা চিত্রকলা বা শিল্পকলা বা কবিতা লেখা, সাহিত্য, সাংবাদিকতা, এত জিনিস এরা যে এত কষ্ট করে, এগুলো তো প্রচুর কষ্ট করে আয়ত্ত করতে হয়, এগুলো এক দুদিনে আয়ত্ত হয় না, দীর্ঘ সাধনা এগুলো আয়ত্ত হয়। আর তার সঙ্গে থাকে সহজাত প্রতিভা, না থাকলে কেউ শিল্পের লাইনে যায় না। শিল্পকে ভালোবাসতে হয়, ভেতর থেকে একটা আকর্ষণ ছোটবেলা থেকে আসে। গান সবাই শেখে, ছবি সব বাচ্চা আঁকে, কেউ কি শিল্পী হবে না, কেউ কেউ হবে, সকলেই না। নীল চক্রবর্তী বলেছিলেন সকলেই কবি নয়, কেউ 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 কবি, সেই বিষয়টা এসে যাচ্ছে। তো এরা আসেন একজন জগৎ বিখ্যাত মানুষকে, ব্যক্তিত্ব চলচ্চিত্র জগতে, তাকে যুক্তফ্রন্টের সময়ে তাকে আহ্বান করা হয়েছিল রাজনীতিতে আসার জন্য, তিনি সহর্ষে প্রত্যাখ্যান করেন যে না, আমি রাজনীতির কি বুঝি, আমি রাজনীতি বুঝি না। এই রাজনীতির কি বুঝি বা এই বিষয়টা যেটাতে তোমরা আমাকে ডেকে নিয়ে যাচ্ছ, এটা তার স্বধর্ম না, এটা পরধর্ম। আর তার স্বধর্ম যেটা করে তিনি আজকে ওই জায়গায় উঠেছেন যেখান থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব বা কোনো বিশেষ দল তাকে আহ্বান করছে, সেটা তার স্বধর্ম। তিনি সেটা যখন নিধনশ্রেয় ব্যাপারটা ভাবলেন না, সেটা থেকে তিনি সরে গিয়ে পরধর্ম আঁকড়ে ধরলেন। আমি পলিটিক্সেরও একটা নিজস্ব জন্মগত ক্ষমতা থাকে। গণতন্ত্রে অবশ্য কোনো রকম শিক্ষা, কোনো রকম দীক্ষা ছাড়াই পলিটিক্স করা যায়। এই একটা, অন্যান্য সমস্ত লাইনে যেতে গেলে পড়ে পড়ে হাড় কালি করে ফেলতে হয়, বহু ডিগ্রি লাগে। এই একটা লাইনে কোনো ডিগ্রি ডিপ্লোমা কিচ্ছু লাগে না, কিছু পরিচিতি তা সে যেভাবেই তৈরি হোক সেটাকে করে দাঁড়ানো যায়, তারপরে খেলাটা তো অন্য। তো এই হচ্ছে স্বধর্মে নিধন হলেও ভালো, কিন্তু পরধর্ম ভয়াবহ। পরধর্ম গ্রহণ করে সেখান থেকে বেঁচে থাকা যায় না, তার থেকে কর্ম মুক্তির পথ, কর্মই ধর্ম, কর্মযোগ, কর্মের দ্বারা নিজের প্রারব্ধও নষ্ট করা যায়, প্রারব্ধ বলে যদি কিছু থেকে থাকে। কিন্তু এরা সেই, আজকে নন্দলাল বসু
যদি ওই আচার্য বা অবনীন্দ্রনাথ ঠাকুর যদি ওই অসাধারণ শিল্পকলার চর্চা ছেড়ে দিয়ে তখনকার দিনের আন্দোলনে গা ভাসিয়ে যেতেন, তাহলে আমরা তাঁদের আর ওই জায়গায় পেতাম না, শ্রদ্ধাটুকুও চলে যেত। এই বিষয়টা আমার কাছে একটা দুর্বোধ্য বিষয়, যে মানুষ কেন সব কিছু ছেড়ে লাফাতে লাফাতে রাজনীতিতে গিয়ে ঢোকে। মানুষ বলতে আমি বলছি যারা অন্য একটা জায়গায় প্রতিষ্ঠা পেয়ে গেছেন, আর যাদের রাজনীতি করবো এই মানসিকতা থাকে, তাদের কথা আলাদা। তাদেরও রাজনৈতিক শিক্ষার প্রয়োজন। যাই হোক, শিক্ষা অনেকভাবে হয়। তো শিক্ষা, দীক্ষা, পরীক্ষা, তিনে শিক্ষা, আলাউদ্দিন খাঁ বলেছিলেন। তো এই সমস্ত বিষয়টা নিয়ে আজকের এই আলোচনাটা করলাম, এবং ওই স্বধর্ম পরিত্যাগ করে ভয়াবহ পরধর্মের দিকে গেলে পরিণতি বোধহয় ভালো হয় না। নমস্কার।